সকলকে জানাই শুভ মহা অষ্টমী। অন্য যে প্যান্ডেলগুলো আছে সেগুলো তো আমরা যেদিন খুশি দেখে নিয়ে নিতে পারি এবং অনেক আগে থেকেই দেখছি, কিন্তু বনেদি বাড়ির যে পুজো সেটা সপ্তমী, অষ্টমী, নবমী এই 3 দিনটা আমরা দেখতে পারি বা অনুভব করতে পারি। তো সেই জন্য আজ মহা অষ্টমীর দিন বেরিয়ে পড়েছি এইরকমই কিছু বাড়ির পুজো দেখবার জন্য। আমরা বালিগঞ্জ থেকে ট্রেন ধরলাম, ট্রেন ধরে শিয়ালদা এলাম। এবার শিয়ালদা থেকে আমরা শিয়ালদা মেট্রোতে চলে এসেছি, আর এখান থেকে আমরা যাব স্প্ল্যানেডে। তারপরে আমরা আবার লাইনটা চেঞ্জ করব। আমরা এখন গ্রিন লাইনে যাচ্ছি, তো ব্লু লাইন মানে মেইন লাইন ধরে আমরা নামবো তারপরে সেন্ট্রাল, আর সেন্ট্রাল থেকে যাব আজকে আমাদের গন্তব্যস্থানে। আমাদের ট্রেন চলে এসেছে, বেশিক্ষণ দাঁড়াতে হলো না। সেন্ট্রালের 5 নম্বর গেট দিয়ে বেরোলাম আর এদিকে যাচ্ছি। এবার আমাদের গুগল সহায়, আমরা সেরমভাবে রাস্তা চিনি না, গুগল ম্যাপ খুলে আমরা যাচ্ছি এদিকে। দুর্গাপূজা কেবল একটি উৎসবের চেয়েও বেশি কিছু। এটি ঐতিহ্য, সম্প্রদায় এবং আধ্যাত্মিকতার এক মহা উদযাপন। কলকাতায় উৎসাহ উদ্দীপনার সাথে উদযাপিত অসংখ্য পূজার মধ্যে বদনচন্দ্র রায় পরিবারের দুর্গাপূজা তার রাজকীয় আকর্ষণ এবং গভীর ঐতিহ্যের জন্য আলাদা। প্রজন্মের পর প্রজন্ম ধরে ঐতিহ্যের আলোকবর্তিকা এই প্রতীকী পূজা প্রতি বছর হাজার হাজার ভক্ত এবং দর্শনার্থীদের আকর্ষণ করে। বদনচন্দ্র রায় পরিবারের দুর্গাপূজা তার চিরন্তন সৌন্দর্য ও সমৃদ্ধ সাংস্কৃতিক তাৎপর্য দিয়ে হৃদয়কে মোহিত করে চলেছে। আমরা এখন আছি বদনচন্দ্র রায়ের বাড়ি, আর আজকে হলো শুভ মহা অষ্টমী। এই পূজার সূত্রপাত 1857 সালে, যখন ম্যাকিন্টোশ এবং বার্ন একটি প্রাসাদ সম বাড়ি তৈরি করেছিলেন। তবে সবচেয়ে আকর্ষণীয় দিক হল অযোধ্যার একজন স্থানীয় ব্যবসায়ী সুবর্ণ বণিক পালস 1869 সালে এই পূজা শুরু করেছিলেন। তার দানশীলতা এবং অনেক দরিদ্র পরিবারকে সাহায্য করবার জন্য তিনি রায় উপাধিতে পুরস্কৃত হন। সেন্ট্রাল অ্যাভিনিউ নির্মিত না হওয়া পর্যন্ত বাড়িটি শক্তিশালী ছিল, যদিও বদনচন্দ্র রায় এটি পুনর্নির্মাণ করতে সক্ষম হন। তিনি মাত্র 4 বছর সেখানে ছিলেন। নতুন বাড়ি তৈরির আগে তিনি মেডিকেল কলেজ হাসপাতালের বিপরীতে বসবাস করেছিলেন, তাই 1925 সালে তিনি বো ব্যারাকস গেট 3 কাছে নিউ থিয়েটার স্কোয়ারের কাছে চিত্তরঞ্জন অ্যাভিনিউতে চলে আসেন। কি অপূর্ব লাগছে! আর এই যে কোনো এক সময় এটা ছিল ঝাড় লণ্ঠন, এখন বাল্ব হয়ে গেছে, আর লোকজন ভর্তি। পরের বার এই জায়গাটায় মানে আগে আগে চলে আসতে হবে, এত দেরি করে এলে হবে না। বাহ, কি সুন্দর দেখাচ্ছে! কেমন লাগছে? এটা অমিতই বলেছিল এখানে আসার জন্য। আমরা ভেবেছিলাম শোভাবাজার রাজবাড়ি যাব। কত বড় বড় ধাপ, আর এখানে পরিবারের লোকজন বসে রয়েছে। উপরে যাওয়ার রাস্তা খুঁজছি, কোথায় আছে। এই হলো ঠাকুর দালান, আর কি সুন্দর নাট্য মঞ্চটা। আর এইদিকে আমরা যাব, এখান দিয়ে আমরা এলাম এই যে লম্বা করিডর দিয়ে। এবার আমরা একটু ওপরের দিকে যাব। বাহ, কি সুন্দর! ছোট ছোট ধাপ আর কাঠের।
দেবী দুর্গার কেন্দ্রীয় প্রতিমা হল উদযাপনের কেন্দ্রবিন্দু। বিখ্যাত কারিগরদের দ্বারা তৈরি এই প্রতিমাটি ঐতিহ্যবাহী বাঙালি কারুশিল্পের এক অসাধারণ নিদর্শন। দেবীকে তার মহিমান্বিত রূপে চিহ্নিত করা হয়েছে, যিনি মহিষের দৈত্য মহিষাসুরকে বধ করেছেন, যা মন্দের ওপর শুভের জয় প্রতীক। প্রতিমার জটিল বিবরণ, প্রাণবন্ত রং এবং ঐশ্বরিক অভিব্যক্তি ভক্তদের মুগ্ধ করেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। আর আজকে আমরা চলে এসেছি বদন চন্দ্র রায়ের বাড়ি। অষ্টমী মহা সমারোহ আর দুর্দান্ত মেজাজে কিন্তু এই বাড়ি। একটা ছোট্ট গলির মধ্যে দিয়ে এসে এইরকম একটা জায়গা পাওয়া দুর্দান্ত একটা ব্যাপার। নবকৃষ্ণ দেবের বাড়ি মানে শোভাবাজার রাজবাড়ি ছাড়া আমরা কিন্তু আগে সেরকম কোনো রাজবাড়ির খোঁজ বা খবরাখবর নিই। যত সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ হওয়া শুরু করে তত ছবি, গল্প, ইনফরমেশন এইসব নিয়ে আমরা আজকে চলে এসেছি বদন চন্দ্র রায়ের বাড়িতে। মানে প্রসাদ পাওয়া যাচ্ছে, তো সেটা হলো 230 প্রাইস ইচ। তো আমরা তো বাড়ি থেকে খেয়ে এসেছি, না হলে সত্যি মানে এরকম জায়গায় দাঁড়িয়ে এখানকার ভোগটা আর কি নেওয়া, এটাও দারুণ ব্যাপার। আর বসার ব্যবস্থা প্রচুর আছে। তো যাই হোক, ভালো লাগলো, মন ভরলো না, আর একটু ফাঁকা হলে হয়তো মনটা ভরে যেত আর কি। যাই হোক, আর একবার আসবো, মানে ইচ্ছে রইল। এই যে এই টিয়াটা বেশ চিৎকার করছে, একটু আগেই করছিল। আর এখানে একটা মন্দির আছে। এই মন্দিরটি শরৎচন্দ্র মল্লিকের নামে উৎসর্গকৃত। আমি জানি না, এই বাড়ির মানে রং দেখে মনে হলো যে এই বাড়িরই বোধ হয়। এই যে কতটা বিস্তৃতি, এইরকম আবার ওই দিকটাও আছে। এটা হলো পূর্ণচন্দ্র ধরের বাড়ি। এখানে শ্রীরামকৃষ্ণদেব এসেছিলেন। পুরো লাল বাড়ি। চলো দেখি আমাদেরকে এন্ট্রি দেয় কিনা। খোলা তো দেখছি দরজা। খাওয়ার ব্যবস্থা হয়েছিল। খুবই পুরোনো দিনের একটা বাড়ি আর কি। দেখা যাক ঠাকুর দালানটা কিরম। কলুটোলা ধরবাড়ি একটি ঐতিহ্যবাহী বনেদি বাড়ির দুর্গাপূজা, যা প্রায় 400 বছরের বেশি সময় ধরে চলে আসছে। এই ব্যাপারটা কি, এই যে এটা কলাবৌ, তার পাশেই নবপত্রিকার পাশেই ব্যাপারটা কি? এটা তো শালগ্রাম শিলা, এটা তাহলে নিশ্চয়ই মা লক্ষ্মী হবেন। তোমরা যারা ভিডিওটা দেখছো একটুখানি বলো, ঠিক আছে? এই যে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। পূর্ণচন্দ্র ধর নামক এক নুনের ব্যবসায়ী এই পরিবারের আদিপুরুষ, এবং তার আমল থেকেই এই পূজা শুরু হয়েছিল। এই পূজা সাবেকি রীতির এবং ঐতিহ্যবাহী, যা এখনও কালের পরিবর্তন সত্ত্বেও একইভাবে পালিত হয়। এখানে একচলার প্রতিমা তৈরি করা হয়, যার গায়ে রূপালী ডাকের সাজ থাকে এবং সিংহের গায়ের রঙও রূপালী হয়। ধূপের গন্ধ আর তার সাথে সাথে পুরনো দিনের যে বাড়ির একটা গন্ধ থাকে, মিলে মিশে যেন একটা একাকার হয়ে গেছে। খুব ভালো লাগলো। আর এটা হলো বদনচন্দ্র রায়ের বাড়ির একেবারে কাছে। তো কলুটোলার যে ধর বাড়ি আর কি, তো তোমরা এখানে এলে এই দুটো বাড়ি দেখে নিতে পারো, এই দুটো বাড়ির দুর্গাপুজো দেখে নিতে পারো। সেন্ট্রাল মেট্রো থেকে এখানে 5 মিনিট হাঁটা, বেশি দূরত্বও নয়। চলে এসো এখানে। আমরা শোভাবাজার রাজবাড়িতে চলে এসেছি। শোভাবাজার মেট্রো স্টেশন থেকে নেমে একটুখানি, এইটাই আমরা সবার আগে রাজবাড়ি বলতে এটাই চিনতাম। এখন এখানে এত ভিড় হয় যে সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা অনেক আরো রাজবাড়ির খোঁজ পেয়েছি। আমরা এখান থেকে কুলফি নিচ্ছি 60 টাকা করে। (1757) সালে এখানে শুরু হয়েছিল দুর্গোৎসব। চলো ভেতরটা দেখি।
এটা ভিআইপি গেট, আর গেটটাও বেশ সুন্দর করে সাজিয়েছে, কিন্তু বেশ ভিড়। 1757 খ্রিস্টাব্দের জুলাই মাসে পলাশীর যুদ্ধ থামল। ইংরেজরা চাইল এই যুদ্ধের বিজয়োৎসব পালন করতে। এই বিজয়োৎসবের ভার পড়ল লর্ড ক্লাইভের বিশ্বস্ত মুন্সি রাজা নবকৃষ্ণদেবের ওপর। কিছুদিন বাদেই দুর্গাপুজো। শোভাবাজার রাজবাড়িতে নিমেষে গড়ে উঠল ঠাকুর দালান। আয়োজন হলো মা দুর্গার আবাহনের। শোভাবাজার রাজবাড়ি শুরু হলো এক জাঁক জমকপূর্ণ দুর্গাপুজো। অনেকে বলে রাজা নবকৃষ্ণদেবের দুর্গাপুজো ছিল পলাশীর যুদ্ধের বিজয়োৎসব। পুজোর সময় অনেক গণ্যমান্য লোকেরা এলেন লর্ড ক্লাইভও। নাচ গানের সঙ্গে থাকলো সাহেব ও গণ্যমান্য অতিথিদের জন্য পান ভোজনের অঢেল আয়োজন। এসব সত্ত্বেও পূজা পদ্ধতি কিন্তু চলল শাস্ত্র মেনেই এবং সম্পূর্ণ নিয়ম নিষ্ঠার সঙ্গে। 36 বছর পর্যন্ত নবকৃষ্ণের কোনো সন্তান না হওয়ায় শেষ পর্যন্ত বংশ রক্ষার জন্য 1768 সালে দাদার ছেলে গোপীমোহনকে দত্তক নেন। এর 13 বছর বাদে রাজার পঞ্চম রানী জন্ম দিলেন পুত্র রাজকৃষ্ণের। উত্তর দিকের গোপীমোহনের ছেলে রাধাকান্ত দেবের আর দক্ষিণ দিকটি রাজকৃষ্ণদেবের পুজো বলে চিহ্নিত করা হয়। আর এখানে বসেছে নহবত এইটাই না একটা আভিজাত্য, মানে সাউন্ড সিস্টেম বাজিয়ে দিতেই পারতো, এরকম মানে শারদ টারদ এরকম বাজানোই যায়, কিন্তু এই যে লাইভ ওনারা বাজাচ্ছেন আর এত নির্ভুল, আমি তো ভেবেছি কোন রকম ভাবে হয়তো মাইক্রোফোনে চালিয়েছেন। অসম্ভব সুন্দর। আর পঞ্চমী থেকে নবমী পর্যন্ত বুফে মধ্যাহ্ন ভোজ, 19 রকমের পদ। আরে যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে, বাই।